2022 থেকে 25 প্রাইস কিন্তু ড্রাস্টিক্যালি বেড়েছে, প্রায় আপনার আমি বলবো 20 থেকে 25% অ্যাপ্রিশিয়েট করেছে বাড়ির দাম। ট্রাস্ট আসলে কিভাবে কাজ করে, কিংবা রিয়েল এস্টেট প্রোটেকশন বলতে আমরা আসলে যেটা বুঝাই, এস্টেট প্রোটেকশন, এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে? আপনার যদি একটা দুটো প্রপার্টিও থাকে, আপনি একটা এই অ্যাসেট প্রোটেকশন, এস্টেট প্ল্যানিং, ট্রাস্ট এগুলোর আন্ডারে আপনি যদি রাখেন, আপনার কিছু বেনিফিটস আছে, যেমন প্রবেট কোর্ট থেকে বাঁচা যাবে। রিয়েল এস্টেটের বর্তমান কি অবস্থা, মার্কেট কি বলছে? থ্যাংক ইউ অপলা। তো রিয়েল এস্টেট মার্কেটটা আপনারা জানেন, স্পেশালি গত কয়েক বছর ধরে অনেক অনেক কিছু চেঞ্জ হতে থাকে, পরিবর্তিত সময়ের সাথে অনেক অনেক কিছু আসে। সো আজকে আমি আপনাদের জন্য যেটা করেছি, আমি বেশ কিছু রিয়েল টাইম ডেটা নিয়ে আসছি, স্লাইডস নিয়ে আসছি, যাতে করে আপনারা কারেন্ট মার্কেট সিচুয়েশনটা শুধু আমার মুখ থেকে না, আপনারা রিয়েল লাইফ ডেটাগুলো দেখে আপনারা প্রপার ইনফরমেশন পান, প্রপার ডিসিশন নিতে পারেন। সো ফার্স্টেই আমি শুরু করতে চাচ্ছি গত সেপ্টেম্বর 17 তারিখে যে নিউজটা এসেছিল মর্টগেজ রেট কাট নিয়ে, এবং যে রেট কাটটা আমরা গত 17 তারিখে আমরা দেখেছি, প্রায় 25 বেসিস পয়েন্ট মর্টগেজ রেট কাট হয়েছে। নট অনলি দ্যাট, নিউজে এটাও বলেছে যে আরো 2টো কাট আসবে আপনার 2025-এ। বাট আনফর্চুনেটলি আমরা যদি একটু রেটের যে চার্টটা ওইটার দিকে তাকাই, ঠিক 17 তারিখে কমেছে, কিন্তু আবার ওটা বেড়ে আবার আগের জায়গায় চলে গেছে। সো 6.25 6.17 নেমে গিয়েছিল, ওটা আবার বেড়ে আবার বাড়ার দিকে যাচ্ছে। ফরগেট অ্যাবাউট আরো 2টা কাট। তো এরকম ভোলাটাইল মার্কেটে, যেখানে ইন্টারেস্ট রেটটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে বাড়ির ক্রেতাদের জন্য, সেখানে এই ব্যাপারটা অনেকের কাছে একটু ভয় ভীতির সঞ্চার করছে। যারা সেলার আছে তারাও বুঝতে পারছে না কি হবে। এবং গত 1 বছরের এই চার্টটাকে যদি আমরা দেখি, আপনারা তাকালে দেখতে পারবেন, সেই নভেম্বর 2024 থেকে এই পর্যন্ত খুব একটা কিন্তু রেটের হেরফের হয় নাই, সবসময় একইভাবে চলছিল। নেক্সট যে স্লাইডটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বায়ারের ডিমান্ড এবং কি পরিমাণ ইনভেন্টরি মার্কেটে আছে। সো এই চার্টটা যদি আপনারা একটু দেখেন, এটা 2016 থেকে 2025 পর্যন্ত কারেন্ট মার্কেট পর্যন্ত দেখাচ্ছে। 2020-এ আপনার বায়ারের ডিমান্ড অনেক বাড়া ছিল, কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট অনেক কমে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় আপনার সেলার যারা ইনভেন্টরি নিয়ে আসে মার্কেটে, সেইটা ওই অরেঞ্জ দাগটা দিয়ে আপনাকে দেখানো হচ্ছে, ওটা অনেকটা কম ছিল। কিন্তু এই বছর 2024 থেকে 25-এর দিকে যদি আমরা তাকাই, আপনার ডিমান্ড এবং সাপ্লাই মোটামুটি সেম আছে, কারণ রেটটা আবার যখন বাড়া শুরু করেছে তখন বায়াররাও আস্তে আস্তে কমে গেছে। আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেহেতু আমার মার্কেটটা কুইন্স কাউন্টি, নাসাউ এবং সাফক, সো আমি এই 3টা কাউন্টির একটা স্ন্যাপশট আপনাদেরকে দিব, যেহেতু আমি আজকে প্রথম সেগমেন্টে মার্কেটটা নিয়ে কথা বলছি। এই স্লাইডটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউ লিস্টিং সাফক কাউন্টিতে। তো এখানে আপনার যে সেগমেন্টসগুলো যেভাবে ভাগ করা হয়েছে, হালকা সবুজ দাগটা হচ্ছে 2022-এ, এবং 2023-এর হচ্ছে আপনার রেডটা দিয়ে বোঝানো হচ্ছে, 24-এরটা অরেঞ্জ, এবং 2025-এরটা দেখানো হচ্ছে ব্লু দাগ দিয়ে। তো এটা যদি এই গ্রাফটা আমরা একটু লক্ষ্য করি, আপনারা দেখেন নিউ লিস্টিং কিন্তু আপনার 2022 এবং 22-এ যা ছিল 23-এ অনেকখানি কমে গিয়েছিল সাফক কাউন্টিতে। 24-এ গিয়ে আবার বেশ কিছু ইনভেন্টরি এসেছে, আর 25-এ যে নীল দাগটা আপনারা যদি লক্ষ্য করেন, 24-এর তুলনায় আবার ইনভেন্টরিটা কমে গেছে সাফক কাউন্টিতে। পরের স্লাইডটাতে যাই, প্রাইসটা নিয়ে সাফক কাউন্টির প্রাইস কিন্তু 2022 থেকে 2025-এ অনেকখানি জাম্প করেছে। 2022-এ যেখানে প্রাইসটা ছিল 550-এর নিচে, সেখানে 2025-এ যখন আমরা চলে আসছি, আপনার প্রায় 700 ছুঁই করছে। তো প্রাইসিংটা সাফক কাউন্টিতে বেশ ভালোই বেড়েছে। এবার আসি একটু নাসা কাউন্টির দিকে। নাসা কাউন্টির আপনার যদি আমরা লিস্টিং ইনভেন্টরিটা দেখি, এটাও আপনার খুব কাছাকাছি। আপনার 2022, 23, 24, 25-এ যদি দেখি, আপনার 24-এ আপনার কিছুটা যতটুকু বেড়েছিল, 25-এ আবার যে খুব একটা চেঞ্জ হয় নাই। সো নাসা কাউন্টির লিস্টিং এর যে সংখ্যাগুলো আছে, যে নতুন প্রপার্টি আসছে, মোটামুটি সেম আছে। আর 2000 আমরা যদি সেল প্রাইসটা দেখি নাসা কাউন্টির,
লুক এট দ্য চার্ট এগেইন, 2022-এ হচ্ছে হালকা সবুজ দাগটা, যেটা আপনার 650-এর রেঞ্জে ছিল, সেখানে এখন সেটা বাড়তে বাড়তে 2024-এ ছিল 700, 750, এখন নাসা কাউন্টির অ্যাভারেজ প্রাইস হয়ে গিয়েছে 800 থেকে প্রায় 850 ছুঁয়ে ফেলেছে। এখন আমরা একটু কুইন্স কাউন্টিটা দেখে ফেলি, যাতে করে আপনাদের বেটার আইডিয়া হয় অ্যাবাউট প্রাইস এবং ইনভেন্টরি। কুইন্স কাউন্টি মার্কেটটা একটু ইন্টারেস্টিং। আমি ইন্টারেস্টিং এই কারণে বলছি যে 2022-এ যেই পরিমাণ লিস্টিং ছিল, সেখান থেকে 23-এ অনেকখানি কমে গিয়েছিল, বাড়েনি। 24-এ গিয়ে কিছুটা বেড়েছে, আর 25-এ যদি আমরা দেখি খুব ক্লোজ। সো নাম্বার অফ প্রপার্টি যেটা সবসময় কনসার্ন এখনো পর্যন্ত আমাদের এই 3টা কাউন্টি, যেহেতু আমরা এই সাইডটাতে আছি, প্রপার্টি যখন মার্কেটে খুব একটা আসে না, বাড়ির দাম কিন্তু খুব একটা কমে না। তো অনেকেই, আমার অনেক ক্লায়েন্টস আছে, বা আমি যখন কোথাও শো করি, অনেকেই একটা কথা বলে যে রিয়েলটরদের সাথে যখন কথা বলি তখন তারা সবসময় বলবে বাড়ি কেনার রাইট সময় এখন। কথাটা আসলে আমরা বেসড অন যেই গ্রাফ আছে, রিয়েল ডেটাগুলো আছে, ওইটার উপরে বেস করে বলি। কারণ এই পর্যন্ত আপনাকে যে 3টা মার্কেটের আমি সিচুয়েশন দেখালাম, প্রাইস নিয়ে যদি আমরা কম্পেয়ার করি, প্রাইস কিন্তু থেমে নেই, প্রাইস কিন্তু বেড়েই যাচ্ছে, বিকজ ইনভেন্টরি অনেক কম। আর আজকে যেহেতু আপনারা রিয়েল ডেটাগুলো দেখলেন, নাসাউ, সাফক এবং কুইন্সের প্রাইসও দেখলেন, কি পরিমাণ বাড়ি আসছে, কমে যাচ্ছে, আপনারা চাইলে এই ছবিগুলো তুলে রাখতে পারেন। সো এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হবে আপনাদের রাইট ডিসিশনটা নিতে। তখন আপনারা নিজেদেরকেই জিজ্ঞেস করতে পারবেন যে রাইট টাইম কি এখন, নাকি আমি ওয়েট করব। ইজ ইট অ্যালার্মিং যে সামনের দিনগুলোতে প্রাইস আরো বেশি বেড়ে যাবে? সো আমরা যদি গত 4 বছরের রিপোর্টটা একটু অ্যানালাইজ করি, 2022 থেকে 25, প্রাইস কিন্তু ড্রাস্টিক্যালি বেড়েছে। প্রায় আপনার, আমি বলবো 20 থেকে 25% অ্যাপ্রিশিয়েট করেছে বাড়ির দাম। সেলারদের জন্য তো ইটস একটা, যারা বাড়ি ওন করে ফেলেছেন ওই টাইমটাতে, 2020-এর আগে অথবা 2022-23-এ, আপনাদের বাড়ির ভ্যালু বাড়ছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, বায়ারদেরকেও এটা বুঝতে হবে যে এফোর্ডেবিলিটি যদি আপনার থাকে, আপনি যদি আজকে ক্রয় ক্ষমতা থাকে, আমার তো মনে হয়, আমার ওপিনিয়ন হচ্ছে কিনে ফেলা ভালো, বেসড অন যে রিয়েল লাইফ ডেটা আপনাদেরকে আমি আজকে দেখালাম সেটার উপরে। জি, আমরা মার্কেট সিনারিওটা জানলাম, এবার আমরা একটু আমাদের মূল যে আলোচনা সেটিতে আসতে চাই। ট্রাস্ট আসলে কিভাবে কাজ করে, কিংবা রিয়েল এস্টেট প্রোটেকশন বলতে আমরা আসলে যেটা বুঝাই, এস্টেট প্রোটেকশন, এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। অনেক হোম ওনাররা আছে যারা ফিউচার নিয়ে চিন্তা করে যে আমি হঠাৎ করে আমার কিছু হয়ে যেতে পারে, আমি চলে যেতে পারি, আমার যে বেনিফিশিয়ারি আছে, আমার স্পাউস আছে, আমার বাচ্চারা আছে, তাদের জন্য কিভাবে আমি এই অ্যাসেটটা প্রোটেক্ট করে যেতে পারি। তো অ্যাসেট প্রোটেকশনের একটা ল আছে। অনেকে, আপনারা যেটা করতে পারেন, আপনারা এস্টেট প্ল্যানিং এর জন্য স্পেশাল কিছু অ্যাটর্নি আছে যারা স্টেট প্ল্যানিং করে, তাদের সাথে বসে এটা নিয়ে কাজ করতে পারেন। অনেকের একটা ধারণা আছে যে এস্টেট প্ল্যানিং বা ট্রাস্ট সাধারণত অনেক রিচ পারসনরা করে, অনেক যাদের প্রচুর অ্যাসেটস আছে বা সেলিব্রিটিজরা করে, উইচ ইজ নট 100% ট্রু। কারণ আপনার যদি একটা দুটা প্রপার্টিও থাকে, আপনি একটা এই অ্যাসেট প্রোটেকশন, এস্টেট প্ল্যানিং, ট্রাস্ট, এগুলোর আন্ডারে আপনি যদি রাখেন, আপনার কিছু বেনিফিটস আছে। যেমন প্রবেট কোর্ট থেকে বাঁচা যাবে। প্রবেট কোর্টটা হচ্ছে, কেউ যদি বাড়ির ওনার হয়, হঠাৎ করে উনি যদি মারা যান, তখন তার যে বেনিফিশিয়ারিরা আছে তারা কিভাবে ওই প্রপার্টিটা পাবে সেটা ডিসাইড করে প্রবেট কোর্ট। এবং এইটা অনেক সময় অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায়। স্বাভাবিকভাবে যখন দেখা যায় যে একজন মানুষ চলে গেছেন, তার বাচ্চারা যারা আছে তারা হয়তো বাড়িটা বিক্রি করে তার বেনিফিটস নিয়ে বের হয়ে আসতে চাচ্ছেন। তো যদি ওইটা কোনো ট্রাস্টের আন্ডারে না থাকে বা প্রপার অ্যাসেট প্রোটেকশন ল এর আন্ডারে না থাকে, তখন তাদের প্রবেট কোর্টের মাধ্যমে যেতে হয়, উইচ ইজ অনেক কস্ট থাকে, তার সাথে আবার টাইমেরও ব্যাপার থাকে। আমরা অনেক সময় দেখেছি একটা বাড়ি আমরা কন্ট্রাক্টে নিয়ে গিয়েছি, যেহেতু ওইটা ট্রাস্টের আন্ডারে ছিল না, প্রপার প্ল্যানিং এর আন্ডারে ছিল না, তখন বায়ারের অনেক সময় ওয়েট করতে হয়, অনেক সময় বায়াররা সরেও আসে, যেহেতু প্রবেট কোর্টের আন্ডারে যেতে হবে। তো ওইটার জন্য আমি বলবো আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলেন বা সিপিএ এর সাথে কথা বলেন কিভাবে আপনারা প্ল্যান করতে পারেন। বাট এটা অনেক অনেক বড় রকমের একটা বেনিফিট। আরেকটা আছে যে অনেক সময় স্পাউসদের মধ্যে ডিভোর্সের একটা ব্যাপার থাকে, ওইটা হয়ে গেলেও কিভাবে আপনি আপনার
প্রপার্টিটা প্রোটেক্ট করতে পারেন আপনার সন্তান সন্ততির জন্য, ওইটার জন্য ট্রাস্ট থাকাটা বেটার। কিন্তু একবার ট্রাস্টে দিলে কি পরবর্তীতে মালিকানা পরিবর্তন সম্ভব? খুবই সুন্দর একটা প্রশ্ন। সো ট্রাস্ট দুই ধরনের আছে, একটাকে বলে রিভোকেবল ট্রাস্ট, সেটা হচ্ছে রিভোকেবল লিভিং ট্রাস্ট, আরেকটা হচ্ছে ইররিভোকেবল ট্রাস্ট। সো রিভোকেবল ট্রাস্টের মধ্যে যেটা মেইন থাকতে হবে, গ্র্যান্টার যে ট্রাস্টটা লিখছে একজন ট্রাস্টি থাকবে এবং অ্যাটলিস্ট একজন বেনিফিশিয়ারি হলেও থাকতে হবে। সো রিভোকেবল ট্রাস্টে আপনি যে প্রশ্নটা করলেন অপলা, যে কখনো কোনো কিছু চেঞ্জ করা যাবে কিনা, ডেফিনেটলি চেঞ্জ করা যাবে। ফর এন এক্সাম্পল, একজন হোম ওনার সে ঠিক করলো যে আমি এইটার অংশগুলো এভাবে দিলাম, যে ছেলেকে একটা পোর্শন দিলাম, মেয়েকে একটা পোর্শন দিলাম, আমার স্ত্রীকে বা স্পাউসকে একটা পোর্শন দিলাম। কিছুদিন পরে সে হয়তো চিন্তা করলো যে না, আমার এটার কিছু হয়তো চেঞ্জ হবে, পার্সেন্টেজ থেকে শুরু করে এনিথিং হতে পারে। তো ওই রিভোকেবল ট্রাস্টের আন্ডারে যদি সে তার বাড়িটা রাখে, এনি টাইম উনি এটা অ্যাডজাস্ট করতে পারে, অ্যামেন্ড করতে পারে, পুরোপুরি বাতিল করে আবার তার নিজের নামেও নিয়ে আসতে পারে, পার্সোনাল নাম। তো ওইটা এই রিভোকেবল ট্রাস্টের থ্রুতে সম্ভব। রিভোকেবল এবং নন রিভোকেবল ট্রাস্টের মধ্যে তাহলে আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইররিভোকেবল ট্রাস্টটা হচ্ছে যে আপনি একবার যখন সেট করে দেবেন যে এই বাড়িটা আমার বেনিফিশিয়ারির কাছে যাবে, কিন্তু ওরা, আপনি হয়তো আপনার ইচ্ছা হলো আপনি ওদেরকে বলে দিলেন যে কেউ এটাকে সেল করতে পারবে না। সো ওইটা আপনি প্রথম যখন ইররিভোকেবল ট্রাস্টের আন্ডারে বাড়িটা নিচ্ছেন, আপনি ওইটার সাথে কিছু রুলস বলে দিচ্ছেন যে এইটা, যেটা আমরা ফ্যামিলি লেগেসি বলি, যে দাদা কিনে গেছেন, বাবার কাছে যাবে, তারপরে তার ছেলে বা নেক্সট জেনারেশনের কাছে পাস হবে। ইররিভোকেবল ট্রাস্টের মধ্যে উনি যদি কিছু ক্লজ দিয়ে দেন যে এটা বিক্রি করা যাবে না, এটার ইনকাম ভোগ করতে পারবে সবাই কিন্তু বিক্রি করতে পারবে না, তাহলে ওইটা ওভাবেই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জের ব্যাপার আসবে না এবং এইটা এইভাবেই চলতে থাকবে। মানে ইররিভোকেবল ট্রাস্ট করলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায়? না হলে তো যে কেউ রিভোকেবল চাই করবে, যে আমি যখন ইচ্ছা করলে আপনি যখন ইচ্ছা আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। ইররিভোকেবল ট্রাস্টে যেটা আপনি করে দিতে পারেন, যেটা আপনি ফিউচার একটা অ্যাসেটস গ্রো করার জন্য, যে ফ্যামিলি আফটার ফ্যামিলি বা জেনারেশন আফটার জেনারেশন এটা চলতে থাকবে, এর কিছু ট্যাক্স বেনিফিটসও আছে। আচ্ছা, আমি ট্যাক্সের বিষয়টাতে ট্যাক্সের বিষয়টা আছে। ট্যাক্সের ব্যাপারটা যেটা, সেটা ইররিভোকেবল ট্রাস্টের কিছু ট্যাক্স বেনিফিটস আছে যেগুলো আপনার সিপি এবং অ্যাটর্নি আপনাকে আরো বিস্তারিত ভাবে জানাতে পারবে। আমি জাস্ট বেসিক জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, যে এই দুটো ট্রাস্টের আন্ডারে রেখে গেলে আপনার অ্যাসেটের প্রোটেকশনটা থাকে। আর আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই দেশে যেটা হয় যে অনেক ক্রেডিটররা থাকে যারা আপনার অ্যাসেটের পেছনে আসতে পারে, বা অনেক সময় লিগ্যাল ল সুটের কারণে আপনার যে প্রাইভেট প্রপার্টি আছে আপনার নামে, সেইটার থেকেও আপনার ক্রেডিটররা অনেক অ্যাডভান্টেজেস নেওয়ার চেষ্টা করতে পারে। তো এই জিনিসগুলো যখন আপনি ট্রাস্টের আন্ডারে রাখেন বা ইররিভোকেবল ট্রাস্টের আন্ডারে রাখেন, ওই ব্যাপারগুলো থেকে তখন আপনি একটু বেঁচে যেতে পারেন। নাজনীন মির্জা, একটা বিষয় বলবেন, এই পুরো প্রক্রিয়াটা কি ব্যয়বহুল কিনা, কিংবা অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় কিনা? খুব ব্যয়বহুল না। কতটা ব্যয়বহুল? প্রক্রিয়া ব্যয়বহুলটা ডিপেন্ড করবে, আপনার অ্যাটর্নি আপনাকে একটা কস্ট দিবে, বাট যেহেতু এটার সাথে অনেক বেনিফিট ইনক্লুডেড, তো এটা তো আপনি লাইফ টাইমে একবারই করছেন, তো এটা খুব একটা ব্যয়বহুল হওয়ার কথা না। তারপরেও আমার অ্যাটর্নির সাথে কথা বলে আপনাদের জেনে নেওয়া ভালো যে এটার পেছনে ব্যয় কতটুকু আছে। আর প্রসেসটা এতটা কমপ্লিকেটেড না। যখন আপনি আপনার অ্যাটর্নির সাথে বসবেন, যারা এস্টেট প্ল্যানিং করে, তখন তারা আপনাকে প্রতিটা স্টেপ আপনাকে ধরে ধরে করে দেবে, এবং মানে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার পার্সোনাল নাম থেকে ট্রাস্টের আন্ডারে নেওয়া, to have it মানে protected for your next generation. জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু বিস্তারিতভাবে শেষ যে প্রশ্নটা করব, যে ভুলভাবে যদি কেউ ট্রাস্টের সেটআপটা করে, তাহলে পরবর্তীতে আসলে কি কি সমস্যার মুখোমুখি তিনি হতে পারেন, কি কি ঝুঁকি থাকতে পারে? ভুলভাবে যদি ট্রাস্টের সেটআপটা করে, যদি এটা রিভোকেবল ট্রাস্ট হয়, তাহলে তো আপনি যদি আপনার ভুলটা বুঝতে পারেন, তাহলে তো আপনি বসে যে কোনো সময় এটা আবার অ্যাটর্নির সাথে যেই ভুলগুলো হয়েছে ওটা সেটটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিছুটা ব্যয়বহুল হবে, আবার আপনাকে হয়তো এক্সপেন্সটা বেয়ার করতে হবে। আর ইররিভোকেবল ট্রাস্ট যেটা, যা ক্লজ আপনি দিতে চান, ডেফিনেটলি আপনার ভালোভাবে চিন্তা করে করে নিতে হবে, কারণ ইররিভোকেবল ট্রাস্টটা তো আপনি আবার চেঞ্জ করতে পারছেন না। তো যেহেতু এস্টেট অ্যাটর্নি এই ব্যাপারগুলোতে আরো বিশদভাবে তারা জানেন, তো তাদের সাথে বসে আপনি ফার্স্টে আপনার যে প্ল্যানটা আছে ওইটার প্রস এন্ড কনস সেটা অ্যাটর্নি আপনাকে বলতে পারে, যে আপনি যদি এইটা করেন
তাহলে আপনার ভবিষ্যতে সার্টেন প্রবলেমস আসতে পারে, ওটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আচ্ছা, জি, আরেকটা একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে ফরেন প্রপার্টিকে এরকম ট্রাস্টের আওতায় আনা যায় কিনা? ফরেন প্রপার্টি ট্রাস্টের আন্ডারে, ট্রাস্টের রুলটা লটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা দেশের যে অ্যাসেট ল গুলো আছে সেটার উপরে। সো যেই দেশে আপনি কোন এইটা করতে চাচ্ছেন ট্রাস্টের আন্ডারে, তখন ওই দেশের রুলস এন্ড রেগুলেশনস লসটা আপনার জেনে, যে ওই দেশের প্রপার্টি আছে সেই দেশের উপর ডিপেন্ড করবে। ওই দেশের লসটা জেনে তখন ওইভাবে আপনার ট্রাস্টের আন্ডারে করতে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ নাজনীন মির্জা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে আমরা যারা রিয়েল এস্টেট বিজনেসে আছি, আমাদের প্রধান কাজ হচ্ছে আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া, সমস্ত ইনফরমেশন জেনে যেটা আপনার ফ্যামিলির জন্য আপনার ইনকামের উপরে বেস করে যেটা আপনার রাইট ডিসিশন হবে, ওই ডিসিশনটাই আপনার নেওয়া উচিত। এবং এই জন্যই আজকে আপনাদের সামনে আমি এতগুলো স্লাইডস বানিয়ে এনেছি, যাতে করে আপনারা প্রপার ভাবে বুঝতে পারেন যে মার্কেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং ওই অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।